আজকে তোমাদের শোনাবো একটা সত্যি ঘটনা। ঘটনাটা শুনলে হয়তো অনেকেই বিশ্বাস করবে না, কিন্তু আমি আজও যখন গভীর রাতে ফাঁকা রাস্তার পাশে কোনো পুরনো বাস স্ট্যান্ড দেখি, তখন আমার বুকের ভেতরটা কেঁপে ওঠে। কারণ আমি জানি সব বাস মানুষকে গন্তব্যে পৌঁছে দেয় না। কিছু বাস এমন জায়গায় নিয়ে যায় যেখান থেকে কেউ আর ফিরে আসে না। ঘটনাটা ঘটেছিল প্রায় 6 বছর আগে। আমি তখন কলকাতায় একটা নিউজ পোর্টালে কাজ করতাম। কাজের জন্য মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় যেতে হতো। সেই সময়ে আমার সাথে খুব ভালো বন্ধুত্ব ছিল দুইজনের, সায়ন আর তন্ময়। সায়ন খুব হাসি খুশি স্বভাবের ছেলে ছিল, সবকিছু নিয়ে মজা করত। আর তন্ময় একটু চুপচাপ কিন্তু মাথা ঠান্ডা। আমরা তিনজন প্রায় সব জায়গায় একসাথে যেতাম। একদিন অফিস থেকে খবর এলো আমাদের একটা প্রত্যন্ত গ্রামে যেতে হবে। জায়গাটার নাম ছিল বাসন্তিয়ান। ছোট্ট একটা এলাকা, চারদিকে জঙ্গল আর ফাঁকা রাস্তা। সেখানে নাকি কয়েক মাস ধরে অদ্ভুত কিছু নিখোঁজ হওয়ার ঘটনা ঘটছে। মানুষ রাতে বাড়ি ফিরছিল, তারপর আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পুলিশও কোনো ক্লু পায়নি। আমাদের কাজ ছিল পুরো ব্যাপারটা নিয়ে রিপোর্ট তৈরি করা। আমরা বিকেলের দিকে বাসন্তিয়ান পৌঁছাই। জায়গাটা প্রথম দেখায় খুব সাধারণ লাগছিল। ছোট বাজার, কয়েকটা চায়ের দোকান আর একটা পুরনো বাস স্ট্যান্ড। কিন্তু জায়গাটার মধ্যে একটা অদ্ভুত নিস্তব্ধতা ছিল। করে সন্ধ্যার পর আমরা একটা ছোট লজে উঠলাম। লজের মালিক ছিল একজন বয়স্ক লোক, নাম গোপাল কাকা। তিনি খুব শান্ত গলায় কথা বলছিলেন, কিন্তু যখন শুনলেন আমরা রাতে বাস স্ট্যান্ডে যাব, তখন তার মুখের ভাব বদলে গেল। তিনি বললেন, রাত 8টার পর ওইদিকে যাইয়েন না বাবুরা। সায়ন হেসে বলল, কেন কাকা, ভূত আছে নাকি? লোকটা হাসল না, বরং ধীরে ধীরে বলল, সবাই ভূত না, কিছু জিনিস তার থেকেও খারাপ। আমি একটা সিরিয়াস প্রশ্ন করলাম, আসলে কি হয় সেখানে? গোপাল কাকা কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর জানালার বাইরে অন্ধকারের দিকে তাকিয়ে বললেন, রাত 8টার পর একটা বাস আসে, কিন্তু ওই বাসের কোনো রুট নাই। আমাদের শরীর দিয়ে ঠান্ডা একটা স্রোত হয়ে গেল। তন্ময় আসতে বলল, মানে? লোকটা খুব নিচু গলায় বললেন, যারা ওই বাসে ওঠে তারা আর ফেরে না। ঘরের ভেতর কয়েক সেকেন্ড একদম চুপচাপ হয়ে গেল। বাইরে তখন বৃষ্টি পড়া শুরু হয়েছে। টুপ টুপ টুপ। সায়ন হালকা হেসে বলল, এইসব গায়ের গল্প। কিন্তু গোপাল কাকার চোখে ভয়ের ছাপ স্পষ্ট ছিল। তিনি বললেন, আমি নিজে দেখছি। আমি আগ্রহ নিয়ে সামনে ঝুঁকলাম। কি দেখেছেন? লোকটা ধীরে ধীরে বলতে শুরু করলেন, প্রায় 10 বছর আগে তার ছোট ছেলে রাত করে বাড়ি ফিরছিল। বাস মিস করে ফেলেছিল। তখন রাত প্রায় 8:30। হঠাৎ ফাঁকা রাস্তার মধ্যে একটা পুরনো লাল বাস এসে দাঁড়ায়। বাসের ভেতরে খুব কম আলো ছিল। ড্রাইভারের মুখ ঠিক মতো দেখা যাচ্ছিল না। কন্ডাক্টর শুধু একটা কথাই বলেছিল, চলেন, শেষ বাস। তার ছেলে বাসে উঠে যায়। তারপর সে আর কোনোদিন বাড়ি ফেরেনি। গোপাল কাকার গলাটা কেঁপে উঠল। পরদিন রাস্তার পাশে শুধু ওর ব্যাগটা পাওয়া গেছিল। আমরা চুপ হয়ে গেলাম। হঠাৎ বাইরে বাজ পড়ল, ধারাম। সেই আলোতে কয়েক সেকেন্ডের জন্য জানালার বাইরে বাস স্ট্যান্ডটা দেখা গেল, ফাঁকা, ভিজে আর কেমন যেন অস্বাভাবিক। সেদিন রাতেই আমরা ঠিক করলাম বাস স্ট্যান্ডে যাব, কারণ যতই ভয়ের হোক, আমাদের কাজই ছিল সত্যিটা খুঁজে বের করা। রাত 7:30টার দিকে আমরা ক্যামেরা, টর্চ আর মাইক নিয়ে বের হলাম। রাস্তা তখন প্রায় ফাঁকা। দূরে দূরে কয়েকটা দোকান বন্ধ হচ্ছে। বৃষ্টি থেমে গেছে, কিন্তু চারপাশে কুয়াশে জমেছে। আমরা বাস স্ট্যান্ডে পৌঁছাতেই আমার বুকের ভেতর কেমন ঠান্ডা হয়ে গেল। জায়গাটা দিনের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর লাগছিল।
পুরনো টিনের ছাউনি, জং ধরা বেঞ্চ, ভাঙা সাইনবোর্ডে লেখা শেষ বাস রাত 8টা। তারপর আর কোনো বাস নেই, কিন্তু নিচে লাল রঙে কেউ একটা দাগ কেটে লিখেছে, অপেক্ষা করবেন না। আমার শরীর কাঁটা দিয়ে উঠল। তন্ময় ফিসফিস করে বলল, এইটা কে লিখছে? সায়ন তখন ক্যামেরার সামনে কথা বলছিল। গাইজ, আমরা এখন দাঁড়িয়ে আছি সেই বাস স্ট্যান্ডে। ঠিক তখনই দূরে একটা শব্দ শোনা গেল, ধীরে ধীরে। মনে হচ্ছিল পুরনো কোনো ইঞ্জিন চলছে। ঘরররর। আমরা তিনজন একসঙ্গে রাস্তার দিকে তাকালাম। দূরে কুয়াশার মধ্যে দুটো আলো দেখা গেল, বাসের হেডলাইট। কিন্তু আলো দুটো অদ্ভুত, হালকা লালচে। আমার বুকের ধকধকানি বেড়ে গেল। বাসটা ধীরে ধীরে সামনে এসে থামল। পুরনো লাল রঙের বাস, গায়ে মরিচা, সব জানালার কাঁচ কালো। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার, বাসটার গায়ে কোনো নাম লেখা নেই, কোনো রুট নম্বরও না। শুধু সামনে একটা কালো বোর্ড, যেটার ওপর সাদা রঙে লেখা শেষ যাত্রা। তন্ময় কাপা গলায় বলল, দোস্ত, এইটা ভালো লাগতেছে না। ঠিক তখনই বাসের দরজা কি ই শব্দ করে খুলে গেল। ভেতর থেকে ঠান্ডা বাতাস বেরিয়ে এল। সেই বাতাসে একটা পচা গন্ধ, মনে হচ্ছিল অনেক পুরনো ভেজা কাপড়ের গন্ধ। তারপর অন্ধকারের ভেতর থেকে কন্ডাক্টর বেরিয়ে এল। লোকটার মুখ একদম ফ্যাকাশে, চোখ দুটো অস্বাভাবিক কালো। সে ধীরে ধীরে আমাদের দিকে তাকাল। তারপর খুব আস্তে বলল, চলেন, শেষ বাস। আমার গলা শুকিয়ে গেল। সায়ন হাসতে হাসতে বলল, এইসব লোকজন সাজছে মনে হয়। এর ভেতরে উঠতে গেল। আমি তার হাত ধরে বললাম, থাক, আমার ভালো লাগতেছে না। কিন্তু সায়ন হাত ছাড়িয়ে উঠে গেল। 1 মিনিট দেখে আসি। তন্ময় বিরক্ত হয়ে বলল, পাগল নাকি? ঠিক তখনই কন্ডাক্টর ধীরে ধীরে মাথা ঘুরিয়ে আমাদের দিকে তাকাল। আর আমি স্পট দেখলাম, লোকটার চোখের ভেতরে কোনো সাদা অংশ নেই, পুরোটাই কালো। আমার বুক কেঁপে উঠল। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে, কারণ সায়ন ইতিমধ্যেই বাসের ভেতরে ঢুকে গেছে। কয়েক সেকেন্ড চুপচাপ। তারপর ভেতর থেকে সায়নের গলা এল, তোরা একবার আয়। তার গলাটা কেমন অদ্ভুত শোনাচ্ছিল, স্বাভাবিক না। মনে হচ্ছিল দূর থেকে আসছে। আমি আর তন্ময় ধীরে ধীরে বাসের দরজার কাছে গেলাম। ভেতরে তাকাতেই শরীর ঠান্ডা হয়ে গেল। পুরো বাস ফাঁকা, একটাও যাত্রী নেই, কিন্তু সব সিট ভেজা। মনে হচ্ছিল কেউ একটু আগেই বসেছিল। লাইটগুলো মাঝে মাঝে জ্বলছে আর নিভছে, টিক টিক টিক। সায়ন একদম পেছনের দিকে দাঁড়িয়েছিল। সে আমাদের দিকে তাকিয়ে বলল, দোস্ত, এই বাসটা অদ্ভুত। ঠিক তখনই ধাম, বাসের দরজা নিজে নিজে বন্ধ হয়ে গেল। আমরা চমকে উঠলাম। তারপর বাসটা ধীরে ধীরে চলতে শুরু করল। আমি চিৎকার করে উঠলাম, দরজা খোল! কিন্তু কন্ডাক্টর কোনো উত্তর দিল না। সে শুধু সামনে দাঁড়িয়েছিল, স্থির। তারপর ধীরে ধীরে মাথা ঘুরিয়ে আমাদের দিকে তাকাল আর হাসল। সেই হাসিটা মানুষের মতো না, মনে হচ্ছিল শুকনো কিছু ফেটে যাচ্ছে। আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছেন। তন্ময়ের দরজা ধাক্কাতে লাগলো, কিন্তু দরজা নড়ল না। হঠাৎ আমি খেয়াল করলাম, বাসের জানালার বাইরে রাস্তা নেই, কোনো গাছ নেই, কোনো বাড়ি নেই, শুদ্ধ কালো অন্ধকার আর কুয়াশা। মনে হচ্ছিল বাসটা কোনো ফাঁকা জায়গার মধ্যে দিয়ে যাচ্ছিল। সায়ন এবার সত্যি ভয় পেয়ে গেল। সে বলল, এটা ঠিক না দোস্ত। ঠিক তখনই বাসের ভেতরের সব লাইট একসাথে নিভে গেল। চারদিকে অন্ধকার, একদম ঘন কালো অন্ধকার। আর সেই অন্ধকারের মধ্যে আমরা একটা শব্দ শুনতে পেলাম, ফিসফিস। অনেকগুলো মানুষের ফিসফিস, থাক, ফিরিস না, এখানেই থাক। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। তন্ময় কাঁপা গলায় বলল,
কে? কোনো উত্তর নেই। হঠাৎ বাসের পেছন দিক থেকে কারো হাঁটার শব্দ এলো। থক থক থক। মনে হচ্ছিল কেউ ধীরে ধীরে আমাদের দিকে আসছে। সায়ন মোবাইলের ফ্ল্যাশ জ্বালাল। আলো জ্বলতেই আমরা জমে গেলাম, কারণ কয়েক সেকেন্ড আগেও ফাঁকা থাকা সিটগুলো এখন ভরা। অনেকগুলো মানুষ বসে আছে, ফ্যাকাশে মুখ, কালো চোখ। কেউ মাথা নিচু করে বসে আছে, কেউ আমাদের দিকে তাকিয়ে, আর প্রত্যেকের শরীর ভিজে, মনে হচ্ছে পানি থেকে উঠে এসেছে। তন্ময় কাপা গলায় বলল, ওরা মানুষ না। ঠিক তখনই সামনের সিটে বসা একজন ধীরে ধীরে মাথা তুলল, আর আমি অনুভব করলাম আমার বুকের ভেতরটা বরফ হয়ে গেছে। লোকটার মুখের অর্ধেক নেই, চামড়া ঝুলে আছে, আর চোখের জায়গায় শুধু কালো গর্ত। সে ধীরে ধীরে হাসল, তারপর খুব আস্তে বলল, তোরা দেরি করে ফেলছি। বাসটা তখন আরো দ্রুত অন্ধকারের দিকে ছুটে চলেছে। তোরা দেরি করে ফেলছিস। লোকটার গলাটা শুনে মনে হলো যেন অনেক দূর থেকে শব্দটা আসছে। বাসের ভেতরের বাতাস ক্রমশ ঠান্ডা হয়ে যাচ্ছিল। আমার হাত কাঁপছিল এতটাই যে মোবাইলটা ঠিক মতো ধরতে পারছিলাম না। চারপাশের সিটে বসে থাকা মানুষগুলো এক দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়েছিল। না, মানুষ না। ওদের চোখের ভেতরে কোনো জীবন ছিল না, শুধু অন্ধকার। সায়ন ধীরে ধীরে পিছিয়ে এসে আমার পাশে দাঁড়াল। আমি বুঝতে পারছিলাম ওর সাহসও এবার ভেঙে গেছে। তন্ময় কাপা গলায় বলল, আমরা নামব, দরজা খোল। কন্ডাক্টর কোনো উত্তর দিল না। সে ধীরে ধীরে বাসের মাঝখানে দাঁড়িয়েছিল, তার শরীর একদম স্থির, কিন্তু মাথাটা আস্তে আস্তে ঘুরে আমাদের দিকে তাকাল। তার ঠোঁটের কোণায় তখন অস্বাভাবিক একটা হাসি। আমি সাহস করে বললাম, এই বাস কোথায় যাচ্ছে? লোকটা কয়েক সেকেন্ডে চুপ করে রইল, তারপর খুব আস্তে বলল, যারা ওঠে তারা সবাই একই জায়গায় যায়। আমার বুকের ভেতরটা ধোঁক করে উঠল। ঠিক তখনই বাসের ভেতরের সব যাত্রী একসাথে মাথা ঘুরিয়ে আমাদের দিকে তাকাল। সাথে একদম একই সময়ে খট। সেই শব্দটা এখনো আমি ভুলতে পারিনি। মনে হচ্ছিল শুকনো হাড় ভেঙে যাচ্ছে। তন্ময় প্রায় কেঁদে ফেলল। দোস্ত, আমরা মরব। হঠাৎ বাসের জানালার বাইরে কিছু একটা দেখা গেল। আমি তাকিয়ে দেখি দূরে একটা পুরনো রাস্তা। রাস্তার দুই পাশে শুকনো গাছ, আর মাঝখানে দাঁড়িয়ে আছে অনেক মানুষ। সবাই স্থির, সবাই বাসটার দিকে তাকিয়ে। কিন্তু বাস যত সামনে যাচ্ছিল বুঝতে পারলাম ওগুলো মানুষ না, ওগুলো যেন পোড়া শরীর। কারো মুখ নেই, কারো হাত নেই, কারো শরীরের অর্ধেক নেই, তবুও ওরা দাঁড়িয়ে আছে। বাসটা ধীরে ধীরে তাদের পাশ কাটিয়ে যাচ্ছে, আর প্রত্যেকটা জিনিস আমাদের দিকে তাকিয়ে হাসছিল। আমার শরীর ঠান্ডা হয়ে যাচ্ছিল। ঠিক তখনই সায়ন হঠাৎ চিৎকার করে উঠল, ওইটা দেখ। আমরা সামনে তাকালাম। রাস্তার শেষে একটা বিশাল গেট দাঁড়িয়ে আছে, পুরো কালো, জং ধরা, আর গেটের ওপরে বড় বড় অক্ষরে লেখা, ফেরার পথ নেই। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। বাসটা ধীরে ধীরে গেটের দিকে এগোচ্ছিল। আমি বুঝতে পারছিলাম ওখানে পৌঁছালে আর বাঁচব না। তন্ময় দরজায় লাথি মারতে লাগল, খোল খোল, কিন্তু কোনো লাভ হচ্ছিল না। ঠিক তখনই পেছনের সিট থেকে একটা ছোট বাচ্চার গলা ভেসে এলো, লাফ দাও। আমরা চমকে পেছনে তাকালাম। একটা ছোট মেয়ে বসে আছে, বয়স 10-11-র বেশি না। তার সাদা জামা পুরো ভেজা, চুল মুখ ঢেকে রেখেছে। সে ধীরে ধীরে মাথা তুলল, আর আমি জমে গেলাম, কারণ তার চোখ দুটো পুরো সাদা। তবেও তার মুখে ভয়ের বদলে কষ্ট ছিল। সে আবার বলল, গেট পার হওয়ার আগে লাফ দাও, নইলে আর ফিরতে পারবা না। আমি বুঝতে পারছিলাম না ওকে বিশ্বাস করব কিনা।
কিন্তু তখন আর সময়ও ছিল না, কারণ বাসটা গেটের একদম কাছে পৌঁছে গেছে। হঠাৎ কন্ডাক্টর বিকট গলায় চিৎকার করে উঠল, কেউ নামতে পারবে না। তার গলা শুনে পুরো বাস কেঁপে উঠল, আর সেই মুহূর্তেই চারপাশের সব যাত্রী একসাথে দাঁড়িয়ে গেল। ধীরে ধীরে ওদের মুখে তখন এই একই হাসি। মনে হচ্ছিল শত শত মানুষ একসাথে শুকনো গলায় হাসছে। আমার কান ঝা ঝা করেছিল। সায়ন চিৎকার করে বলল, লাফ দে। আমরা তিনজন একসাথে জানালার কাছে আঘাত করলাম। প্রথমবার ভাঙল না, দ্বিতীয়বারেও না, কিন্তু তৃতীয়বার ধারাম কাঁচ ভেঙে গেল। আর ঠিক তখনই বাসের ভেতরের সব মানুষ একসাথে আমাদের দিকে ছুটে এল। তাদের মুখ বিকৃত, হাতগুলো অস্বাভাবিক লম্বা, কালো চোখ। আমি আর কিছু ভাবিনি, জানালা দিয়ে বাইরে লাফ দিলাম। তারপর শুধু অনুভব করলাম মাটি, ব্যথা আর চারপাশে অন্ধকার। কয়েক সেকেন্ড কিছু শুনতে পাচ্ছিলাম না, মাথা ঝিমঝিম করেছি। ধীরে ধীরে চোখ খুলতেই দেখি আমি রাস্তার পাশে পড়ে আছি। চারদিকে কুয়াশা। তন্ময় একটু দূরে পড়ে আছে, কিন্তু সায়ন নেই। আমি উঠে চিৎকার করলাম, সায়ন! কোনো উত্তর নেই। ঠিক তখনই দূরে বাসটার শব্দ শুনতে পেলাম, ঘরর। আমি তাকিয়ে দেখি লাল বাসটা ধীরে ধীরে দূরে চলে যাচ্ছে, আর পিছনের কাছের ভেতর থেকে অনেকগুলো মুখ আমাদের দিকে তাকিয়ে আছে। সেই মুখগুলোর মাঝখানে দাঁড়িয়েছিল সায়ন। সে কাছে হাত মারছিল, চিৎকার করছিল, কিন্তু কোনো শব্দ বের হচ্ছিল না। তার চোখে আতঙ্ক। আমি পাগলের মতো দৌড়াতে শুরু করলাম, কিন্তু বাসটা কুয়াশার মধ্যে মিলিয়ে গেল, একদম অদৃশ্য। তারপর চারদিকে আবার নিস্তব্ধতা, শুধু দূরে বাতাসের শব্দ। তন্ময় কাপা গলায় বলল, ওরে নিয়া গেল। আমি বিশ্বাস করতে পারছিলাম না। আমরা রাস্তার পাশে দাঁড়িয়ে হাঁপাচ্ছিলাম। হঠাৎ বুঝতে পারলাম এই জায়গাটা আমরা চিনি না। চারদিকে জঙ্গল, কোনো আলো নেই, কোনো বাড়ি নেই, শুধু একটা পুরনো রাস্তা আর কুয়াশা। তন্ময় বলল, আমরা কোথায়? আমি মোবাইল বের করলাম, নেটওয়ার্ক নেই, ব্যাটারি মাত্র 2%। হঠাৎ দূরে একটা আলো দেখা গেল, মনে হলো ছোট কোনো দোকান। আমরা ধীরে ধীরে সেদিকে এগোলাম। কাছাকাছি যেতেই বুঝলাম একটা পুরনো চায়ের দোকান, ভাঙাচোরা। ভেতরে একটা বুড়ো লোক বসে আছে, সে যেন আমাদের আগেই অপেক্ষা করছিল। আমরা ভেতরে ঢুকতেই লোকটা মাথা তোলল, তার চোখ দুটো অস্বাভাবিক ফ্যাকাশে। সে ধীরে ধীরে বলল, তোরা বাসে উঠছিলি? আমাদের বুক কেঁপে উঠল। আমি বললাম, আপনি জানেন? লোকটা মাথা নাড়ল, তারপর বলল, অনেকে বছর আগে এই রাস্তায় একটা বাস দুর্ঘটনা হয়। সে ধীরে ধীরে গল্পটা বলতে শুরু করো। প্রায় 20 বছর আগে রাতের বেলা একটা বাস জঙ্গলে রাস্তায় উল্টে আগুন ধরে যায়। ভেতরে থাকা প্রায় সবাই মারা যায়, কেউ বের হতে পারেনি। সেই থেকে মাঝে মধ্যে ওই বাস দেখা যায়, বিশেষ করে যারা একা থাকে বা যাদের ভাগ্য খারাপ, তাদের ডেকে নিয়ে যায়। আমি কাপা গলায় বললাম, আমাদের বন্ধু। লোকটা চুপ করে রইল, তারপর খুব আস্তে বলল, যদি বাস ওরে পছন্দ করে তাহলে আর ফেরত দেয় না। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। তন্ময় বলল, কিছু করার নাই। বৃদ্ধটা কয়েক সেকেন্ড চুপ করে থাকল, তারপর বলল, ভোর হওয়ার আগে যদি আবার বাসটারে দেখা যায় তাহলে দরজা খুললে ওরে টান দিয়া নামাইতে হইব। আমি বললাম, আর যদি না পারি? লোকটা ধীরে ধীরে আমাদের দিকে তাকাল, তারপর বলল, তাহলে ও ওদের একজন হইয়া যাবে। সেই রাতটা ছিল আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত। আমরা বুড়ো লোকটার দোকানে বসেছিলাম। বাইরে কুয়াশা, দূরে মাঝে মাঝে হুইসেলের মতো শব্দ,
ঘড়িতে তখন রাত ৩টা। হঠাৎ দূর থেকে আবার সেই ইঞ্জিনের শব্দ শোনা গেল। ঘর রর রর রর। আমার বুক ধক করে উঠল। বৃদ্ধটা উঠে দাঁড়াল। আইতেছে। আমরা বাইরে বের হলাম। কুয়াশার মধ্যে ধীরে ধীরে দুটো লাল আলো দেখা গেল। বাসটা আবার আসছে, এইবার আগের চেয়েও ধীরে। আমার হাত কাঁপছিল। বাসটা আমাদের সামনে এসে থামল। দরজা আস্তে খুলল। কি ভেতরে অন্ধকার। আর তারপর আমি সায়নকে দেখলাম। সে দরজার কাছে দাঁড়িয়ে, তার মুখ ফ্যাকাশে, চোখ দুটো পুরো কালো হয়ে গেছে। সে খুব আস্তে বলল, চলে যা। আমার বুক ভেঙে যাচ্ছিল। আমি চিৎকার করে বললাম, নাম। সায়ন মাথা নাড়ল। তারপর কাপা গলায় বলল, ওরা নামতে দিবে না। ঠিক তখনই বাসের ভেতর থেকে অনেকগুলো হাত বের হয়ে এলো। ফ্যাকাশে হাত, লম্বা আঙুল। ওগুলো সায়নকে পিছনে টানতে লাগল। সে চিৎকার করে উঠল। আমি আর তন্ময় একসাথে তার হাত ধরলাম। একদিকে আমরা টানছি, আরেকদিকে অন্ধকারের ভেতর থেকে শত শত হাত। আমার মনে হচ্ছিল হাতটা ছিঁড়ে যাবে। ঠিক ঠাকনই বাসের ভেতর থেকে সেই কন্ডাক্টর বেরিয়ে এল। তার মুখ আগের চেয়েও বিকৃত। সে বিকট গলায় চিৎকার করল, ও এখন আমাদের। তার গলা শুনে চারপাশ কেঁপে উঠল। হঠাৎ বাসের ভেতরের সব যাত্রী একসাথে উঠে দাঁড়াল, আর তাদের চোখ একসাথে জ্বলে উঠল লাল। আমি ভয়ে জমে যাচ্ছিলাম, কিন্তু তখনই তন্ময় মরিয়া হয়ে একটা লোহার রড তুলে কন্ডাক্টরের মাথায় আঘাত করল। ধারাম। লোকটা পিছিয়ে গেল, আর সেই মুহূর্তে আমরা সায়নকে টেনে বাইরে ফেলে দিলাম। সায়ন মাটিতে পড়তেই বাঁশের ভেতর থেকে বিকট চিৎকার ভেসে এল। মনে হচ্ছিল শত শত মানুষ একসাথে কাঁদছে। তারপর বাসটা হঠাৎ পিছিয়ে যেতে শুরু করল। ধীরে ধীরে কুয়াশার মধ্যে মিলিয়ে গেল, আর কয়েক সেকেন্ড পর অদৃশ্য। চারদিকে আবার নিস্তব্ধতা। সায়ন তখন মাটিতে পড়ে হাঁপাচ্ছিল, কিন্তু তার শরীর বরফের মতো ঠান্ডা, আর চোখের কোণায় কালো দাগ। আমরা কোনোভাবে তাকে নিয়ে ভোরে বাসন্তান ফিরে আসি। কিন্তু ঘটনার শেষ তখনও হয়নি, কারণ সেই রাতের পর সায়ন আর আগের মতো ছিল না। সে একা একা বসে থাকত। মাঝরাতে ঘুমের মধ্যে বলতো, বাসটা আবার আসবে। কয়েক মাস পর একদিন হঠাৎ সে নিখোঁজ হয়ে যায়। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল, কিন্তু সে নেই। শুধু জানালার বাইরে কাদার মধ্যে বাসের চাকার দাগ ছিল। আজও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। তন্ময় এখনো রাতে বাসের শব্দ শুনলে কেঁপে ওঠে। আর আমি আজও রাত ৮টার পর কোনো ফাঁকা বাস স্ট্যান্ডে দাঁড়াই না, কারণ আমি জানি কিছু বাস শুধু যাত্রী নেয় না, আত্মাও নিয়ে যায়। আর যদি কোনোদিন গভীর রাতে কোনো ফাঁকা রাস্তায় একটা পুরনো লাল বাস এসে তোমার সামনে থামে, আর কন্ডাক্টর হাসতে হাসতে বলে, চলেন শেষ বাস, তাহলে ভুলেও সেই বাসে উঠবে না। কারণ সব রাস্তার শেষ বাড়ি না, কিছু রাস্তার শেষ অন্ধকার। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে সামনে আরও এমন বাস্তব ভয়ের ঘটনা নিয়ে আসব, যেগুলো শোনার পর হয়তো তোমরা আর কোনোদিন রাতের ফাঁকা বাস স্ট্যান্ডে একা দাঁড়াতে পারবে না।